রাজশাহী বিভাগের ঐতিহাসিক একটি জেলা। এই জেলাটি কাঁচাগোল্লা, রানী ভবানী, উত্তরা গণভবন সহ বিভিন্ন কারণে বিখ্যাত। রানী ভবানী এই ভূখণ্ডে বসে রাজশাহী, পাবনা, বগুড়া, পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ সহ অর্ধবঙ্গ শাসন করেছেন, যে কারণে তাকে বলা হয়ে থাকে অর্ধবঙ্গেশ্বরী। আমি আশেকিন প্রিন্স আপনাদের সবাইকে নাটোরের রাজবাড়ী থেকে চ্যানেল 24 আয়োজিত এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে রয়েছেন নাটোর জেলার ভোটার, একই সাথে রয়েছেন বিএনপি এবং জামাত মনোনীত দুইজন প্রার্থী, রয়েছেন একজন সমাজকর্মী। আজকে আমরা কথা বলবো 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভোটারদের প্রত্যাশা এবং প্রাপ্তির কথা এবং দাবির কথা শুনবো আমরা। আর শুরুতেই আমরা পরিচিত হয়ে নিই আজকে আমাদের অতিথিদের সাথে। আমার বাম পাশে রয়েছেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জনাব দুলু সাবেক এমপি এবং মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, একই সাথে তিনি নাটোর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী। জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও নাটোর থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। জি, তার পাশেই রয়েছেন শামিমা লাইজু নীলা। তিনি সমাজকর্মী এবং কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নাটোর জেলার সভাপতি। শামিমা লাইজু নীলা, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাকেও স্বাগত। জি, সব শেষে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী। তিনি নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির, একই সাথে নাটোর 2 আসনে জামায়াত মনোনীত প্রার্থী। অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা একটু কথা বলে নিতে চাই আমাদের নাটোর জেলার প্রতিনিধির সাথে। আপনার কাছে আমার জানার ইচ্ছা যে নাটোর জেলার আসলে সম্ভাবনা জায়গাটা কোথায় রয়েছে এবং একই সাথে নাটোর জেলার সংকট এবং সমস্যাটাগুলো কোন জায়গায়? আসলে আমরা রানী ভবানীর নাটোর বলছি এবং অর্ধবঙ্গেশ্বরী বলছি, এটা হচ্ছে তৃপ্তির ব্যাপার। আসলে অর্ধবঙ্গেশ্বরী এবং তথা সারা বাংলাদেশের যে অর্ধেক শাসন করা, এটা কল্পকাহিনী। আসলে মূলত নাটোর জেলা একটা অবহেলিত একটি জেলা। না, আমরা অনেকেই নাটোরের মানুষ বলে থাকেন যে এটা আসলে আদৌ কোনো বাংলাদেশের কোনো জেলা কিনা, অন্য গ্রহের কোনো মানুষ এখানে বসবাস করে কিনা। স্বাধীনতার পর থেকে নাটোরের মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তি খুবই কম। দেখা গেছে যে যখন যে সরকার ক্ষমতা থাকে তার অপোজিট এমপি থাকে। এই সমস্ত নানাবিধ কারণে নাটোরের উন্নয়ন সবসময় বাধাগ্রস্ত হয়েছে। তবে কিছু যে একেবারে উন্নয়ন হয়নি তারা, কিন্তু সুষম উন্নয়নটা এখানে হয়নি। বিশেষ করে এখানে কাজ করার বিভিন্ন সুযোগ রয়েছে, যেমন এখানে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিশ্ববিদ্যালয়, মেডিকেল, তেমন কোনো দৃশ্যমান কোনো ভালো প্রতিষ্ঠান নেই। এখানে শিল্পায়ন নেই। দু একটা হাতে গোনা যেগুলো আছে সেগুলো আসলে জনগণের সঙ্গে প্রতারণা করে। একটা বড় কোম্পানি আছে যেখানে তারা একটা বড় হাসপাতাল করবে কয়ে জনগণের কাছ থেকে টাকা করে নিয়ে জনগণের কাছ থেকে জমি কিনে সেই জমিগুলো দিয়ে তারা নিজের ফ্যাক্টরি করেছে, অথচ সেখানে কোনো হাসপাতাল হয়নি। তো আমাদের নামেই শুধু 250 শয্যার হাসপাতাল, সেই হাসপাতালে 50 জন 100 জনের সুবিধাও নেই। তো এই নানা বঞ্চনার ইতিহাস এই নাটোরবাসীর আজীবনকালের প্রাপ্য। এখানে নদীগুলো সংস্কার হয়নি, নদীগুলো নষ্ট হয়ে গেছে। চলন বিলের মধ্যে খালগুলো অনেক খাল রয়েছে যেগুলো সংস্কার হওয়া দরকার। কৃষি প্রধান এই নাটোরের কৃষি উন্নয়নের জন্য কোনো কৃষি প্রক্রিয়াজাতকরণ নেই। শিল্পাঞ্চল গড়ে উঠেছে বিভিন্ন জেলায়, বাংলাদেশে 100টা শিল্পাঞ্চল গড়ে উঠেছে, কিন্তু নাটোরে একটাও বরাদ্দ পায়নি। এছাড়া কৃষি যে হিমাগারের কথা বলা হচ্ছে, কৃষি পণ্য রাখবার জন্য যে হিমাগার, সেই হিমাগার অপ্রতুল। মাত্র 3টে রয়েছে, তার মধ্যে একটা বড় কোম্পানি একটা দখল করে থাকে। কৃষকদের উৎপাদিত ফসলের যে সংরক্ষণ করবে সেই বিষয়ে তাদের কোনো সেই ব্যবস্থা নাই। নাটোরে বাংলাদেশের মধ্যে 40% চাহিদা পূরণ করে নাটোরে উৎপাদিত রসুন, কিন্তু এই রসুনের ন্যায্য দাম থেকে কৃষকরা বারবারই বঞ্চিত হয়। যখন রসুন উঠে তখন দেখা যায় বিদেশ থেকে রসুন সরকারি হঠকারী ভাবে আমদানি করে, এজন্য কৃষকরা বারবার বিপাকে পতিত হয়। এই নাটোরের মধ্যে গ্যাস চলে গেছে, অথচ নাটোর গ্যাস বঞ্চিত হওয়ার কারণে নাটোরে কিন্তু কোনো বড় শিল্প গড়ে ওঠেনি। অনেক বড় বড় কোম্পানি নাটোরে জায়গা কিনেছে, কিন্তু সেই জায়গাগুলোতে তারা ফ্যাক্টরি করতে পারছে না গ্যাস না থাকার কারণে। এই সমস্ত নানাবিধ বঞ্চনার ইতিহাস নাটোরবাসীর চিরদিনের। তো আমি প্রত্যাশা করবো এবারে যারা নির্বাচনে আসবেন এবং নির্বাচনে প্রার্থী হবেন এবং নির্বাচনে তারা যেন এই বিষয়গুলোর দিকে নজর দেন। জি, ধন্যবাদ দেবাশিস। জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আপনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। আমাদের প্রতিনিধি বললেন যে নাটোর জেলা একটি অবহেলিত জেলা হিসেবে এখনো রয়ে গেছে। তো আপনি প্রার্থী হয়েছেন, যদি নির্বাচিত হন, আপনার দল ক্ষমতায় আসে, নাটোরবাসীকে আসলে আপনি কি উপহার দিতে চান? মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, যা পানিকে রাখে 100% বিশুদ্ধ। এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানির ব্যাগ।
ধন্যবাদ। আমি দেবাশিস এবং প্রিন্সকে আমাকে কথা বলার সুযোগ করার জন্য আমি ধন্যবাদ জানাই। এখানে আমাদের এনজিও ভাই বোন আছেন, আমাদের অধ্যাপক, আমার অত্যন্ত প্রিয় সহকর্মী বড় ভাই ইউনুস সাহেব আছেন, এবং আমার সামনে বসা নাটোরের সাংবাদিক সহ আমাদের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক সহকর্মী। আসলে দেবাশিস যে কথাটা বলেছে যথার্থ এবং সঠিক কথা, এবং দুর্ভাগ্যজনক হলো সত্য। এই নাটোরটা একটা বাংলাদেশে একটা বিচ্ছিন্ন একটা শহর, কারণ গুরুত্বপূর্ণ শহরের যেটা আপনি বলেছেন রানী ভবানী, নাটোর যে বর্ণনান্দিনী, সেই বর্ণলতা সেন, কাঁচাগোল্লা বিখ্যাত এবারে নামে, কিন্তু কার্যকরিতা যারা নাটোরের রাজনীতিতে দীর্ঘ প্রায় 50 বছর স্বাধীনতা এবং স্বাধীনতা উত্তর যারা ছিলেন, আমি মনে করি তারা যে পাশার রাজনীতি করেছে, ঘরে বসে একটা মানুষ আসলো, টেলিফোন করলো থানায়, এসডিও সাহেবকে একটা রিং দিল, এসডিপিও কে একটা রিং দিল, এই রাজনীতি ছিল, এর বাইরে রাজনীতি ছিল না। অর্থাৎ আমি মনে করেছি, আমি নিজেও এই নাটোর শহর থেকে 18 কিলোমিটার দূরে আমার গ্রামের বাড়ি। আমি আমার গ্রামের বাড়ি থেকে যখন আমার শহরের বাড়িতে আসতাম চাউল নিয়ে, চাউলের ব্যাগটা নিয়ে আমি হয় নলডাঙ্গা না হলে বাসুদেবপুর স্টেশনে এসে ট্রেনে করে আমি নাটোরে আসতাম। যেহেতু নাটোরে বয়েজ স্কুলের ছাত্র ছিলাম, পরবর্তীকালে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের ছাত্র, লেখাপড়া আমার এখানে শুরু এবং শেষ, যার কারণে আমার এই শৈশব কৈশোর নাটোরে কেটেছে। আমি আসলে বাস্তবতাটা আমি জানি, যেদিন আমি জ্ঞান বুদ্ধি হয়েছে, এই কষ্ট যখন আমি ফিল করি, তখন আমি মনে করি আল্লাহ যদি কখনো আমাকে এমপি নির্বাচিত করে, জনপ্রতিনিধি করে, আমি সবার আগে নাটোরের মানুষের এই যোগাযোগ ব্যবস্থা, যেটা গ্রামের মানুষের সাথে এই নাটোর শহর কেন্দ্রিক যে রাজনীতি, এই সরাসরি যোগাযোগ, এটাকে আমি গুরুত্ব দেব। এবং আমি বিশ্বাস করেন এমপি হওয়ার পরে প্রথমে যে রাস্তা দিয়ে আমি নাটোরে আসতাম, আমার গ্রামের বাড়ি, সর্বপ্রথম রাস্তা করেছি। এবং পরবর্তীকালে যখন আমি গভর্নমেন্টে আসলাম, এবং ওই গভর্নমেন্টে থাকা অবস্থা নাটোর শহরের সঙ্গে এমন কোনো ইউনিয়ন নাই, এমন কোনো গ্রাম নাই যে গ্রামের সঙ্গে নাটোর শহরের যোগাযোগ নাই। স্টিল আপনি যে কোনো গ্রামে এখন এখান থেকে বৃষ্টি, ঝড়, বর্ষা, রিক্সা, ভ্যান, হেঁটে, গাড়িতে করে, যে কোনো গাড়িতে করে আপনি যে কোনো গ্রামে যেতে পারবেন। এই ব্যবস্থাটা 2001 থেকে 6 পর্যন্ত আমরা করতে সক্ষম হয়েছি। এবং পরবর্তীকালে যখন গভর্নমেন্টে আসলাম, প্রতিটা ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছে। যখন আমি পদক্ষেপ নিলাম যে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তখন আমি এই প্রাণের মালিক, আজকে যেটা দেবাশিস বলেছে, জেনারেল আমজাদকে এত বিনয়ের সাথে অনুরোধ করলাম, উনি অ্যাকসেপ্ট করলেন। আমি এখানে জায়গা 60,000 65,000 টাকা বিঘা জায়গা কিনে দিয়ে শুরু করলেন। তারপর আমরা গভর্নমেন্টে আসলাম, তখন আমি এমপি ছিলাম। আসার পর অর্থমন্ত্রী এবং আমরা সবাই মিলে সেদিন উদ্বোধন করলাম। আজকে যাই হোক, এই যে কর্মসংস্থান যেভাবে হোক, পরবর্তীকালে পার্টেক্সের মালিককে নিয়ে আসলাম, তাকে 300 বিঘা জমি কিনিয়ে দিলাম। কিন্তু যেহেতু আওয়ামী লীগের শাসন চলে আসলো, উনি আর ওই বাউন্ডারি ওয়াল আর করতে পারলেন না, পার্টেক্স ওভে পড়ে থাকলো। যাই হোক, এখন আমি যেটা মনে করছি, আগামী দিনে যেহেতু আপনারা প্রশ্ন করেছেন, আগামী দিনে যদি আমরা সরকারে যেতে পারি বা আমি এমপি হতে পারি, আমি কথা দিচ্ছি যে ছেলে মেয়েগুলো আজকে এই যে দীর্ঘ 15টা বছর আর যাদের বয়স শেষ হয়ে গেছে, চাকরির বয়স আর নেই, এই ছেলেগুলোর কর্মসংস্থান দরকার। এই জন্য আমার প্রোগ্রামে আছে গ্যাস। সর্বপ্রথম কাজটা হচ্ছে গ্যাসের লাইন নাটোর দিয়ে গিয়েছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, যারা এর আগে এমপি ছিলেন, এই সদরের মন্ত্রী ছিলেন, তারা, আমি তো জনগণের ভোটে নির্বাচিত এমপি মন্ত্রী না, এই জন্য জবাবদেহি তো নাই, তারা কোনো চিন্তা করে নাই। এবং আমি মনে করি যে যদি আল্লাহ তৌফিক দেয়, ক্ষমতা আসার সাথে 6 মাসের মধ্যেই এই গ্যাসের লাইন, আমি প্রতিটা গ্যাসের কারণে তো ইন্ডাস্ট্রি হবে, আমি এই গ্যাসের সেক্রেটারি, গ্যাসের অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেছি, তারা দরখাস্ত দিতে বলেছে এবং এটা প্রক্রিয়াধীন এখন আছে। আমরা আশা করছি যদি জনপ্রতিনিধিশীল সরকার আসে, তখন গ্যাসটা নিয়ে আসবো। আর গ্যাস নিয়ে আসলে প্রতিটা ঘরে ঘরে, বিশেষ করে আমার মা বোনরা যারা রুল-কুদ্দুস তালুকদার, বলেনি। তারপরে এই ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির মাধ্যমে যারা নতুন প্রজন্ম, যাদের রক্তের বিনিময়ে আজকে এই স্বাধীনতা, যে আজকে এখানে কথা বলতে পারছি, জুলাইয়ের ঘটনা না ঘটলে তো আমি দুলেও এইভাবে কথা বলার
15 বছর আমি সুযোগ পাইনি, সত্য কথাটা। আজকে এই সমস্ত পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বেকার, শিক্ষিত যুবক এবং নাটোর সদর বা নলডাঙ্গা, নট অনলি নাটোর জেলার কোন যুবক যুবতী যারা বেকার আছে, কোনো বেকার থাকবে না, কর্মসংস্থানের উপর আপনি জোর দিবেন। কর্মসংস্থানের ব্যবস্থা করবে। জি, ধন্যবাদ জনাব দুলু। অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী, এখানে নাটোর একটি ঐতিহাসিক জেলা, ঐতিহ্যবাহী একটি জেলা, কিন্তু নাটোরকে সেভাবে ব্র্যান্ডিং করা সম্ভব এখনো হয়ে ওঠেনি। তো আপনি যদি ক্ষমতায় আসেন অথবা আপনার দল ক্ষমতায় আসে, তো সেই ক্ষেত্রে নাটোর জেলাকে সামনে রেখে আপনাদের পরিকল্পনাটা কি? আলহামদুলিল্লাহ, সম্মানের উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহাসিক যদিও বলা হচ্ছে, কিন্তু উপস্থাপনা নাটোরকে মনে হচ্ছে আমার দেশের ছোট করে দেখা হলো। নাটোর জেলা কেরাও কোন গ্রহ থেকে আসছে এটা বলা হয়েছে, আমার দেবাশিস পড়ছে। 1757 সালের পলাশী যুদ্ধের পরে ব্রিটিশের কোম্পানির আন্ডারে যখন চলে গেল, দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। 76 মনন্তরে 1/3 লোক মারা গেল। মানুষ ক্ষুধার জ্বালায় জর্জরিত। ওই সময় রানী ভবানী সমস্ত খাজনা মাফ করে দিয়েছিলেন, ব্রিটিশ সরকারকে সে ট্যাক্স দেয়নি এবং ব্রিটিশ সরকার তাকে বহিষ্কার করেছিল। রানী ভবানী ব্রিটিশ হাইকোর্টে মামলা দায়ের করছিল, মামলাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হেরে গিয়েছিল। এটা ঐতিহাসিক ঘটনা। এবং রানী ভবানী শেষ তখন থেকে প্রজাবান্ধব, জনগণের দুর্দশার কাজ করেছিলেন। তার ইতিহাসে তার স্বর্ণাক্ষরে করে লিখিত আছে। এটা একটা বিরাট একটা ঘটনা। সেই চত্বরে দাঁড়িয়ে আমরা আজকে আলোচনা করছি। 250 বছর আগে যখন এই দরবারটা ছিল, অর্ধবঙ্গেশ্বর হোক বা 1/3 হোক, একটা রাজধানী ছিল। ওই টাইমে কলকাতা ছিল একটা গ্রাম। কিন্তু কলকাতা বাড়তে বাড়তে উন্নয়ন হতে কোথায় গিয়েছে, আর আমার সেই রাজধানী আজ কোথায়? রাস্তাঘাট, অবকাঠামো, কল কারখানা, এখন সবচেয়ে পিছিয়ে পড়ে একটা শহর বা একটা নগরী। এই জন্য আর একটা ঐতিহ্য রয়েছে, বিরাট ইতিহাস আছে, গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। কিন্তু একটাই প্রশ্ন, নাটোর উন্নয়ন বা এখানে উন্নয়নমূলক কাজ তেমন কিছুই হচ্ছে না। অন্যান্য জায়গায় অনেক হচ্ছে। প্রশ্ন আসছে যে আমাদের পার্শ্বে অন্যান্য জেলাগুলোতে বিশ্ববিদ্যালয় আছে, আমাদের সরকারি বিশ্ববিদ্যালয় নাই। এই দিক দিয়ে সরকারি বিশ্ববিদ্যালয় হওয়া খুব জরুরি। তারপর মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়, এখানে মেডিকেল কলেজই নাই। এমনি অবস্থায় নাটোর শহর এদিক দিয়েও পিছিয়ে আছে। আবার ব্যবসায়ীরা যখন নিরাপদে ব্যবসা করতে পারছে না, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস ইত্যাদির ফলে ব্যবসায়ীরা সন্ত্রস্ত এবং তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারলে অবশ্যই নাটোর একটা ব্যবসা বান্ধব শহর হতে পারে। যুবকেরা বেকার, এরা এখন চাকরি পায় না, প্রশিক্ষিত হচ্ছে না, প্রশিক্ষণের ব্যবস্থা নাই, যার ফলে তারা পিছিয়ে পড়ছে। এই যুবক ছেলেদেরকে যদি উপযুক্ত প্রশিক্ষণ, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেরকম প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, তাহলে নাটোরের জনগণ, বিশেষ করে যুবকেরা, অনেক উপকৃত হবে। বিশেষ করে বিদেশে যারা যায় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যদি পাঠানো যায়, তারা একদিকে যেমন অর্থ ইনকাম করবে এবং তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে ইনশাল্লাহ। আমাদের নাটোরের কৃষকের সেই 250 বছর আগে কৃষক বান্ধব সরকার ছিল, কিন্তু এখন কৃষকদের অবস্থা এমন হয় যে যখন কৃষকদের সারের দরকার, ওই টাইমে সার সংকট অথবা দাম বৃদ্ধি, সিন্ডিকেট হয়। ফলে কৃষকেরা উৎপাদন করে যে পয়সা খরচ হয়, বিক্রি করলে সেই পয়সা আর হয় না। শেষে বউয়ের গয়নাপাতি বিক্রি করে যখন ফসল করে, পরে আর বউয়ের গয়না আর কিনে দিতে পারে না, কৃষকের এরকম বিপদে পড়ে যায়। নাটোর অনেক পর্যটনের জায়গা আছে, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই যে যেখানে দাঁড়িয়ে আছি, এটা পর্যটন কেন্দ্র হিসাবে বিখ্যাত পর্যটন কেন্দ্র হতে পারে যদি এটাকে ঢেলে সাজানো যায়। সুতরাং আমাদের চলন বিল বলেন, তারপরে হালতির বিল বলেন, রানী ভবানীর রাজবাড়ি, উত্তরা গণভবন সহ
যেসব জায়গাগুলো আছে আমরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারলে এই নাটোরে বহু লোকজন বিভিন্ন জায়গা থেকে আসবে এবং এই ঐতিহাসিক নাটোরের মর্যাদা গুরুত্ব অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ। জি, অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী আপনার কাছে আবারও আসবো। আচ্ছা। এরপরে আমি যেতে যাচ্ছি শামিমা লাইজু নীলার কাছে। আপনি তো একজন সমাজকর্মী, এখানে কর্মসংস্থানের কথা বলা হলো, ব্যবসা বাণিজ্যের কথা বলা হলো, পর্যটনের কথা বলা হলো। আসলে নাটোর জেলাকে আপনারা কিভাবে দেখতে চান? সামনে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি সমাজকর্মী হিসেবে? ধন্যবাদ আপনাকে। একজন সমাজকর্মী হিসেবে আমি আমার ডানে এবং বামে যে নির্বাচনের প্রার্থী দুজন আছে তাদের কাছে নাগরিক সমাজের পক্ষ থেকে আমি স্পষ্ট কিছু প্রতিশ্রুতি আজকে শুনতে চাই। যেহেতু আমরা সবাই নাটোরের মানুষ, নাটোর অনেক অবহেলিত এবং পিছিয়ে আছে। দুজন নির্বাচিত যারা দাঁড়াবে নির্বাচনে সেই প্রার্থীরাই বলেছে যে সমস্যাগুলো, তার সাথে আমি একমত, সমস্যাগুলো আছে, কিন্তু বারংবার এই ব্যাপারে অনেকে প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতিটা রক্ষা হয় নাই। যেমন ধরেন আমাদের নাটোর কৃষিতে সারপ্লাস এরিয়া, বাট কৃষিতে কৃষকরা ন্যায্য মূল্য পায় না, তাদের কৃষি বীজ বা কৃষি পণ্য সংরক্ষণেরও ব্যবস্থা নাই। এ ব্যাপারে আমরা চাই যে কৃষিটা যেন শিল্পে রূপান্তর করা হয়, শিল্পে প্রতিষ্ঠিত করা হয়। একটা শিল্পাঞ্চল হলে আমাদের নাটোরের বেকারত্বও ঘুচবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার বামের জামায়াতে ইসলামের যিনি ইউনুস ভাই বললেন যে পর্যটন একটা শিল্প নাটোরে, এই পর্যটন শিল্পটাকেও আপনারা কিভাবে আগামী নির্বাচিত হওয়ার পর ফুটিয়ে তুলতে পারেন সে ব্যাপারটা দেখতে চাই। নাটোরে একজন সমাজকর্মী হিসেবে আমি বলবো নাটোরের নারী উদ্যোক্তা অনেক আছে, সেই নারী উদ্যোক্তাদের সহায়তা কিভাবে করবেন এবং তাদের ঋণ প্রাপ্তিতে কিভাবে সহযোগিতা করা যায় এ ব্যাপারে আপনাদের পরিকল্পনাটা কি আছে এটা একটু স্পষ্ট আকারে শুনতে চাই। আর আরো কিছু বিষয় বলার আছে আমার, সেটা হলো শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি। এই তিনটা বিষয়ে যদি উন্নত না করা যায় তাহলে একটা জায়গা বা একটা জেলা সম্পূর্ণভাবে এগিয়ে যেতে পারে না। এবং এই বেকারত্ব এবং উন্নয়নের ক্ষেত্রে এই তিনটা বিষয়ে আপনাদের কি পরিকল্পনা আছে এটা যদি একটু স্পষ্ট করে বলতেন আমরা সবাই উপকৃত জি, শামিমা লাইজু নীলা তাদের যে সুস্পষ্টভাবে তারা কি প্রতিশ্রুতি দেন সেটি শুনবো আমরা। দর্শক, আমাদের সাথে রয়েছে নাটোর জেলার ভোটাররা রয়েছেন, তো তাদের সাথে আমি একটু কথা বলতে চাই। শুরুতে দেখেছি একজন হাত তুলেছেন। তো আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি যখন 12 ফেব্রুয়ারি ভোট দিতে যাবেন, ভোট কেন্দ্রে ব্যালটে সিল মারবেন, তো সেই ক্ষেত্রে কোন বিষয়টাকে সামনে রেখে আপনি আপনার ভোটাধিকারটা প্রয়োগ করবেন? ধন্যবাদ। বিগত 15 বছর ভোট দিতে পারিনি, সেজন্য এবার ভোটটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। কারণ আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা এই দেশের ভাগ্য নির্ধারণ করব, কিন্তু সেইখানে আমরা ভোট দিতে পারিনি। তো আমরা দীর্ঘ 15 বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, এবং এই জায়গা থেকে আমি চাই নাটোরের সদর আসনের একজন নাগরিক হিসেবে যারা নাটোরের উন্নয়ন করবে, নাটোরের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে এবং এই নাটোরের যোগাযোগ ব্যবস্থা ভালো করবে এবং এই নাটোরের সাধারণ মানুষের পক্ষে থাকবে, আমরা তাকেই ভোট দিতে চাই। আপনাকে তো এবার যারা ভোটার হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে নারী ভোটার রয়েছেন, তো এখানে আমাদের এখানে নারী ভোটারও রয়েছেন, তো আপনাদের প্রত্যাশাটা কি আগামী নির্বাচনকে সামনে রেখে? আসসালামু আলাইকুম, আমি আরিফ আওয়াল, আমি একজন উদ্যোক্তা। আপনাদের জন্য শুভকামনা আসন্ন নির্বাচনের জন্য। একজন উদ্যোক্তা হিসাবে আসলে আমরা যারা উদ্যোক্তা হয়ে গেছি তারা আমরা জানি যে নাটোরের মতো একটা ছোট্ট শহরে আসলে উদ্যোক্তা হওয়াটা খুব কঠিন, কারণ প্রয়োজনীয় ট্রেনিং এবং বাজার সম্প্রসারণের এখানে কোনো ব্যবস্থা নাই, আমাদের পণ্য বিপণনের কোনো ব্যবস্থা নাই, আমাদের অনেকটা অনলাইনের উপর ভিত্তি করতে হয়। কিন্তু টেকনোলজি এই যে ব্যাপারগুলো সেগুলো নাটোর শহরের চেয়ে অন্যান্য উপজেলা সিংড়াতে কিন্তু অনেক বেশি। আইসিটি সেক্টরটা ওরা অনেকটাই এগিয়ে গেছে, যেটা আমরা পাইনি, বিগত সময় আমরা যেটা পাইনি। তো আপনাদের কাছে আমাদের উদ্যোক্তা হিসাবে একটি আবদার, সেটা হচ্ছে আপনাদের সরকার নারী উদ্যোক্তাদের জন্য কি ভাবছে এবং নাটোর শহরে যারা উদ্যোক্তা তাদের জন্য আমরা কি আলাদা মার্কেট প্লেস বা প্রশিক্ষণের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা পাবো কিনা? জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি তরুণ ভোটার, তো আপনার প্রত্যাশাটা কি 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে?
নিজের একটা ভোট ভোট দিতে পারবো, এটা তো অনেকটা আনন্দ। নাটোরে আমরা নাটোরের মেয়ে, নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয়টা খুবই প্রয়োজন, আর সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এটাও খুবই প্রয়োজন। আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি, রাস্তাঘাট আমরা যে যাই খুবই নোংরা আবর্জনা রাস্তায় থাকে, সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি। এটা একটু বিবেচনা করে দেখবেন। জি জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। জি, সবাইকে। ধন্যবাদ আপনাকে। তো এ পাশেও রয়েছেন, তো আপনাদের প্রত্যাশাটা কি, দাবিটা কি ভোটকে সামনে রেখে? আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট জ্যোতি, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমার দুজন প্রার্থীর কাছে আমার প্রত্যাশা থাকবে বা আমার দাবি থাকবে, বা আমি জানতে চাই যে নাটোরের মাদক একটা ভয়াবহ নীরব ঘাতক হিসাবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত আমরা দেখতে পাচ্ছি, এবং এর ফলে আমাদের যুবক এবং ছাত্র ভাইদের শিক্ষা জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমি দুইজন প্রার্থীর কাছেই, আমার দুলু ভাই এবং ইনুস ভাই দুজনই আছেন, দুজনের কাছেই জানতে চাবো যে আগামী দিনে এই মাদক নির্মূলের জন্য কি কি কার্যকারী পদক্ষেপ গ্রহণ করবেন, এবং সাথে সাথে শিক্ষার মান উন্নয়নের জন্য কি কি বাস্তবসম্মত পদক্ষেপগুলো আপনারা গ্রহণ করবেন, এই বিষয়টা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ সবাইকে। জি, প্রশ্ন খুবই সংক্ষেপে যদি প্রশ্নটি করেন। আসলে আমার আসলে প্রশ্ন হলো যে দুইজন প্রার্থীর কাছেই, যা নাটোরে কি কি প্রতিষ্ঠান নাই, সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, এগুলো আপনারা বলেছেন, প্রতিষ্ঠা করার জন্য আপনারা কি উদ্যোগ নেবেন সেটা একটু জানতে চাই। একই সাথে আমি জামাতের প্রার্থী ইউনূস অধ্যাপক মোহাম্মদ মহোদয়ের ইউনূস কাছে জানতে চাই যে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা সাংবাদিকতা করি, যে আপনি কোন কলেজে অধ্যাপনা করেন, এটা একটু যদি পরিষ্কার করেন একটু ভালো হয়। ধন্যবাদ। ধন্যবাদ। আরেকজন ভোটার রয়েছেন, তো আপনার প্রত্যাশা, দাবিটা কি? ধন্যবাদ। আমি প্রথমে দুজন প্রার্থীর কাছে আমার জিজ্ঞাসা আছে। জনাব রুহুল কুদ্দুস দুলু আঙ্কেলের কাছে জিজ্ঞাসা হলো যে মোটামুটি 40,000 ট্রিলিয়ন গ্যাস আমাদের উত্তোলন করার মতো সক্ষমতা রয়েছে, সেখানে 22 থেকে 23,000 ট্রিলিয়ন গ্যাস অলরেডি উত্তোলিত। তো আমি যতটুকু জানি যে পরিমাণ গ্যাস আছে, সেই পরিমাণ গ্যাস নাটোরে আসলে সরবরাহ করার মতো অনুকূল পরিবেশ নাই। সেক্ষেত্রে বিকল্প কি পরিস্থিতি রাখা যায়? আর আমাদের জামাতের অধ্যাপক ইউনূস আঙ্কেলের কাছে আমার হলো একটা প্রশ্ন আছে যে জামাতকে সবসময় একাত্তর বিরোধী এবং হলো সংস্কৃতি বিরোধী হিসাবে চারিদিকে মানুষ হলো তুলে ধরে। তো নাটোরে যে লোক সঙ্গীত বা লোক যে সংস্কৃতিটা আছে, এইটা হুমকির মুখে পড়বে কিনা জামাত ক্ষমতায় আসলে, অথবা এগুলো বন্ধ হবে কিনা, এগুলো আমাদের ইনশিওর জরুরি। ধন্যবাদ। জি, ধন্যবাদ। তো আমরা অনেকগুলো প্রশ্ন শুনলাম, প্রত্যাশার কথা, দাবির কথা শুনলাম। তো রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যে একজন নারী ভোটার, বলেছেন যে নারী বান্ধব বা নারী উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন আপনি। একেবারে একজন বলেছেন কৃষি ইনস্টিটিউটের কথা বলেছেন। তো আপনার বিবেচনা কি হবে যদি আপনি নির্বাচিত হন? ধন্যবাদ আপনাকে এবং যারা প্রশ্ন করেছেন। আমি তো এমপি হওয়ার আগে নাটোরে একটা 10 বেডের হাসপাতাল ছিল জনের জন্য। 10 বেডের আকাশ দিয়ে পানি পড়তো বর্ষার সময়, শীতের সময় চর দিয়ে বারান্দায় শীত নিবারণ করতো। জীবনে এটা আমার দেখতে হচ্ছে। সেই হাসপাতালটাকে আমরা 91-এ, যদিও তখন জামাত আমরা একসঙ্গে ক্ষমতায় ছিলাম, সেই সময় আমরা সেই 18 বেডের হাসপাতালকে আমরা 250 বেডে উত্তীর্ণ করেছি। তারপরে আপনি শুনে খুশি হবেন, এই যে শহর দিয়ে আপনি চলাফেরা করেন, এই একটাই রাস্তা ছিল, সেটা সুপ্রশস্ত। আমি যখন এই জেলার দায়িত্বরত মন্ত্রী হিসেবে আসলাম, আমি ডিও লেটার দিয়ে এটাকে প্রশস্ত করার চেষ্টা করলাম। এবং তার আগে এই শহরে কোনো বাইপাস রোড ছিল না। আজকে ওই বাইপাস রোড যদি আমরা সেই সময় না করতাম, এই নাটোর শহরের মানুষ এই রাস্তার মধ্যে দিয়ে সারাদিন চলে যেত। আজকে রাজশাহী, ঢাকা বা এই পাবনা যে সড়ক বাইপাস এবারে দিয়া, এটা আমাদের সময় করা। এখন আমাদের যে প্ল্যানের মধ্যে আছে যে এই দিঘাপতিয়া কলেজ থেকে প্রাণের গেট পর্যন্ত যদি আর একটা বাইপাস আমরা করতে পারি, তাহলে শহর প্রশস্ত হলো। ওই যে প্রায় 16টা জেলার মানুষ, 16টা না 8টা জেলা, এই মানুষগুলো ওই ব্যবস্থাতে যেতে পারবে। তারপরে খুলনা, যশোরের মানুষ দত্তপাড়া থেকে দিঘাপতিয়া পর্যন্ত একটা বাইপাস করা যায়, তাহলে বগুড়া, রংপুর, ওই অঞ্চলের মানুষ, এই যে একটা প্ল্যানিং। তো আমি যেটা মনে করি যে আসলে সত্য কথা বলতে, যে এই শহরটা গত 17 বছর সন্ত্রাসীর নগরী ছিল। সানাউল্লাহ নূর বাবুকে প্রকাশ্যে হত্যা করেছে। এখানে
সুজন নামে আমাদের কানাইকির একটা কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে, বিচার হয়নি। এখানে রুহুল কুদ্দুস তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখনো গুম, তাকে মেরে ফেলা হয়েছে। রাকিব রায়হান নামে আমাদের 2 জন কর্মীকে হত্যা করা হয়েছে। এভাবে মানে প্রকাশ্যে দিবালোকে এই যে একটা সন্ত্রাসীর নগরীতে পরিণত হয়েছিল, যেটা আমার প্রতিপক্ষ জামাত ইসলাম ইউনূস সাহেব বলেছেন। এটাকে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নাটোরকে একটা সন্ত্রাস মুক্ত, যেন শান্তির নগরী, অর্থাৎ সকল মানুষ যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে, এটা first priority শহরের মধ্যে। আমি তারপরে শিক্ষার ক্ষেত্রে যেটা প্রশ্ন আসছে, এই নাটোর কলেজে আমি তো মানে ডিগ্রি পাস করে মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ল পড়তে হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কিন্তু আমি এখানে অনার্স পড়তে পারিনি। আমার তখন থেকে চিন্তা যে কিভাবে আমার নাটোরের ছেলেমেয়েরা এই রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, তারা নর্মাল ডিগ্রি পাস করে, তাদের কোনো মাস্টার ডিগ্রি নাই, অনার্স নাই। এটা আমরা প্রায়োরিটি দিয়ে সে সময় আমরা এটা করেছিলাম। তারপরে ওখানে একটা হল রুম ছিল না, সেখানে অডিটোরিয়াম করেছি, মহিলা হোস্টেল করেছি, যাই হোক বাস দেওয়া হয়েছে। এই যে তারপর রানী ভবানী, এখানে বিল্ডিং সব সে সময় আমরা করেছি। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের বোনেরা বলেছেন যে তাদের অবশ্যই আমরা তো আপনারা সবাই জানি এই মেয়েরা সবচেয়ে বেশি নির্যাতিত ছিল। এই মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যারা এবং পরবর্তীকালে এই মেয়েদের জন্য আইন, জাস্টিস, এই যে আইনের শাসন যেটাকে বলে, মেয়েরা এত নির্যাতিত হয়েছে, তাদের বিচার পায়নি। তাদের জন্য আলাদা নারী আদালত, বিচারের ব্যবস্থা, নারীদের জন্য আলাদা মন্ত্রণালয়, সবকিছু কিন্তু আমাদের শাসনামলে আমাদের সরকারের সময় করা। এখন আমরা মনে করি তাদের কর্মসংস্থানের জন্য এই যে আজকে প্রাণ, যেটা প্রাণের তো এখানে হাজার হাজার মহিলা কাজ করে, আজকে সারা দেশের লক্ষ লক্ষ মেয়েরা ঘর থেকে বের আসছে। আমরা চাই যে মেয়েদের জন্য দরকার হলে এখানে যদি আরো নতুন কোন ইন্ডাস্ট্রি হয়, তাদের যোগ্যতা অনুযায়ী প্রতিটা মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। আরো যেগুলো আমাদের চিন্তা ভাবনা আছে, আজকে নাটোর একটা আপনার কাছে আবারও আসবো। অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী, ভোটাররা প্রশ্ন করেছেন যে আসলে সংস্কৃতি চর্চাটা অবাধে তারা করতে পারবেন কিনা যদি আপনারা ক্ষমতায় আসেন। এখানে নারী ভোটাররা রয়েছেন, নারী উদ্যোক্তা তৈরিতে আপনাদের কি পরিকল্পনা আছে সেটা যদি আসলে ভোটারদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ। প্রথমে একটা প্রশ্ন করা হয়েছে যে আমি কোন কলেজে চাকরি করি, এটা ব্যক্তিগত প্রশ্ন। আমি বাগাতিপাড়া সরকারি কলেজের ইংরেজি বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিভাগীয় প্রধান ছিলাম, রিটায়ার্ড করছি 19 সালে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত খোঁজ খবর। প্রশ্ন আসছে যে সংস্কৃতি চর্চা। আমি তো একটা সংস্কৃতিবান মানুষই, সাহিত্যের আমি টিচার, সাহিত্য পড়ছি, হ্যাঁ, ড্রামা, সংস্কৃতি, এগুলো নিয়ে আমার চর্চা। জামাত ইসলামী ক্ষমতা যাবে আর সাহিত্য কেন্দ্রগুলোর সব মৌলবীদের সব মানে মিলাদুন্নবী পালন করা হবে, এটা জামাত ইসলামী করবে না, সব ঠিক থাকবে। তবে নোংরামি, খারাপ কিছু যেগুলো, সেইটা দূর করবে যাতে নোংরামি না হয়। মহিলাদের ব্যাপারে একটা ধারণা, জামাত বোধহয় ক্ষমতা গিয়ে মহিলাদের সব ঘরের মধ্যে পুরে ফেলবে। তাহলে জামাত গেলে মহিলাদের আরো সুযোগ সুবিধা বেশি হবে ক্ষমতা গেলে। কি জন্য? আমরা হব নারী বান্ধব, নারী শত্রুরা। নিরাপত্তা, কর্মসংস্থান, হ্যাঁ, তাদের প্রশিক্ষণ, যে প্রশ্নগুলো আসছে, যথাযথ ব্যবস্থা করে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের রাসূলও বলছেন শুধু শিক্ষা পুরুষের জন্য না, নারী পুরুষ উভয়ের জন্য ফরজ। সে 1400 বছর আগেকার ঘটনা। মানুষ ভুল মেসেজ দেয় মানুষকে। আবার থিওরি আর প্র্যাকটিস ফার ডিফারেন্স। আসলে বলা সহজ কিন্তু করা কিন্তু কঠিন। সেটা হচ্ছে আমি ভালো করব, আমি ভালো কিনা সেটা একটা দেখার বিষয়। যেমন আমি বলছি যে আমি মাদক মুক্ত করব, আমি আমার দল, আমার কর্মী বাহিনীকে আমি ঠিক করতে পারবো কিনা সেটা একটা দেখার বিষয়। আমরা এতটুকু আশ্বাস দিতে পারি যে আমাদের কর্মী বাহিনীদের এমনভাবে ট্রেনিং দিচ্ছি, মাদক তো দূরে থাক, সিগারেট খাওয়াকেও তারা খেতে গেলে ইতস্তত বোধ করে। চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, এগুলো মানুষের বর্তমানে জনগণের বড় সমস্যা। ওই 76 বনান্তরে মানুষ না খায় মারা গেছে,
এখনো কিন্তু সমস্যা, মানুষ প্রকট সমস্যা, ব্যবসাদের সমস্যা চাঁদাবাজি, জনগণের সমস্যা সন্ত্রাস, দুর্বৃত্তায়ন যাকে বলে, মাস্তানি, সন্ত্রাসী, রাস্তাঘাটে মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, মারছে, মানুষের কথা বলার অধিকার নাই, থ্রেট দেওয়া, হ্যাঁ, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে না, একটা অরাজক একটা পরিস্থিতি। এইটা দূর করতে হলে গণতান্ত্রিক মন মানসিকতা আমাদের থাকতে হবে, অপরকে সম্মান দিতে হবে, সম্মান দেওয়া জানতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে, পরিবেশটা ভালো হবে। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় দেয়, চাঁদাবাজি করবো না, কাউকে করতে দেবো না। জি, অধ্যাপক মোহাম্মদ ইউনূস আলী, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। জনাব শামীমা লাইজু নীলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিষয় আছে। তফসিল ঘোষণার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে, প্রার্থীরা উদ্বেগও জানিয়েছেন। সেক্ষেত্রে নারী যারা ভোটার রয়েছেন তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন কিনা, যদি যান তাহলে নিরাপদে তারা আবার ঘরে ফিরে আসতে পারবে কিনা, এই জায়গায় আপনাদের কোনো উদ্বেগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা নাটোরের দুইজন প্রার্থী যারা কথা বললেন, দুজনে অনেক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং নাটোরের গণ্যমান্য। আর নাটোরের একজন নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে বা নারী প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই, নির্বাচনী পরিবেশটা যদি সহায়ক না হয়, নিরাপদ না হয়, সেক্ষেত্রে সকলে হতাশ হব। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক, এটা সত্য, এটাকে নিয়ন্ত্রণ করা দরকার। আর সেক্ষেত্রে দুজনের কাছে আমার একটা জানতে চাওয়ার আছে যে আপনারা যে সকল প্রতিশ্রুতিগুলো দিলেন সেগুলোর সাথে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি থাকবে কিনা, অংশগ্রহণ থাকবে কিনা, আপনারা যে পরিকল্পনা বা যে পদক্ষেপগুলো নেবেন সেক্ষেত্রে নাগরিক সমাজকে সম্পৃক্ত করবেন কিনা, এক। দুই হচ্ছে, এখন আমাদের নাগরিকদের সাথে আপনাদের যে সুন্দর সম্পর্ক, এই সম্পর্কটা নির্বাচনে হয়ে যাওয়ার পর, নির্বাচিত হওয়ার পর রাখবেন কিনা। আর তৃতীয়ত হচ্ছে আমার মনে প্রশ্ন এটা আপনাদের দুজনের কাছেই যে আপনারা আপনাদের যে দলীয় কর্মী, নেতা কর্মী, তাদেরকে আপনারা আপনাদের আদর্শে নিয়ন্ত্রণে রাখতে পারবেন কিনা। যদি তা না হয় তাহলে আমাদের নিরাপদ যে চলাচল, নিরাপদ যে পরিবেশ এবং কথা বলার যে স্বাধীনতা, এইটার ক্ষেত্রে আমরা সকলে বাধাগ্রস্ত হব। অধ্যাপক মোহাম্মদ ইউনূস আলী, আমাদের সমাজকর্মী শামীমা লাইজু নীলা, তিনি একটি উদ্বেগের কথা বলেছেন যে আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতি আসলে রাখবেন কিনা, নাগরিক সমাজের সাথে ভোট হওয়ার পরে আপনারা কমিউনিকেশনটা রাখবেন কিনা। জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস আলী, খুবই সংক্ষেপে বলবেন, সময় খুবই স্বল্প। প্রতিশ্রুতি তো আমরা দিচ্ছি, অনেক বিষয়ে আমাদের চিন্তা ভাবনা আছে, এছাড়াও অনেক অজানা কিছু বিষয় থাকে যেগুলো আমাদের এলিট পার্সন যারা রয়েছে তাদের সাথে পরামর্শ করে আমরা অনেক কাজ করতে পারবো ইনশাল্লাহ। তবে একটা ব্যাপারে যে দাবিটা করা হয়েছে যে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো কিনা আমাদের কর্মীদেরকে, এ ব্যাপারে আমরা আশ্বস্ত এবং আশ্বাস দিতে চাই, আমাদের কর্মীরা আমাদের নিয়ন্ত্রণে আছে। আপনারা জানেন 5 আগস্টে দেশে একটা নাজুক পরিস্থিতি, দেশ টলটল অবস্থা, কচুর পাতার পানির মতো অবস্থা, কি জানি কোন দেশে এসে আমাদের দেশটা দখল করে। এই সময় জামাত ইসলামের আমির একটা কথা বলছিলেন যে আপনারা আমাদের একটা বিজয়ের সূচনা, আপনারা ধৈর্য ধরবেন, কেউ আইন হাতে তুলে নেবেন না। অনেক দুঃখ কষ্ট আছে, আপনারা অনেক মায়ের খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, মারা গিয়েছেন, আইন কেউ হাতে তুলে নেবেন না, যা হয় আদালতের মাধ্যমে হবে। আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশের কোটি জনগণ নির্যাতিত হলো, একজনের গায়ে বাড়ি দেয়নি। এটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ, আমাদের সংগঠনের নিয়ন্ত্রণ। আমাদের একজন জেলা আমিরকে বলছে যে আপনাকে নমিনেশন দেওয়া হলো না, আরেকজনকে সাংবাদিককে দেওয়া হয়েছে। জেলে বলছে হ্যাঁ ওনাকে সংগঠন দিয়েছে, আমি তার ক্যানভাস করবো, হ্যাঁ, কোনো আপত্তি নাই। আমাদের দলের মধ্যে শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ আছে এবং আমরা আশা করি আমাদের সংগঠনের নেতাকর্মীদের শৃঙ্খলা রাখতে পারবো ইনশাল্লাহ। আমরা নাটোরেও আমাদের কর্মীদের এগুলোই ট্রেনিং দিই যে আমরা মানবতার কল্যাণে কাজ করবো, মানুষের পাশে থাকবো, হারাম কোনো পয়সা খাবো না, কোনো চাঁদাবাজির সাথে যে কেউ জড়িত না হয়, মারামারি, হানাহানি, সন্ত্রাস এর সাথে যেন জড়িত না হয়। আল্লাহর মেহেরবানিতে তুলনামূলকভাবে আমাদের সংগঠনটা সুশৃঙ্খল আছে বলে আমরা মনে করি এবং আমরা নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস আলী। জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামীম আপা আশঙ্কিত যে আসলে প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন সেটি রাখতে পারবেন কিনা। আরেকটি বিষয়, অনুষ্ঠান শুরু হওয়ার আগে জামাতের প্রার্থীর সাথে আপনি কোলাকুলি করেছেন, একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ
ছিল। তো যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে তখন এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আপনারা রাখতে পারবেন কিনা? আসলে ধন্যবাদ আপনাকে। এখানে আমাদের আপনি যেটা বলেন কোলাকুলি দিয়ে শুরু করেছি, এবং আমি যখন এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে যেদিন শপথ নিয়ে নাটোরের প্রথম এসছি, উনি বেঁচে আছেন, আরগুলো মারা গেছে। সাদুর রহমান সাহেব মারা গেছেন, হানিফ সাহেব মারা গেছেন, সাইফুল ইসলাম সাহেব মারা গেছেন, এখন বেঁচে আছেন বোধহয় আহাদ আলী সরকার, আরো 2-1 বোধহয় বেঁচে আছে। যাই হোক, সেদিন আমাদের জামাতের আমির সাহেব, তখন উনি আমির ছিলেন, সম্ভবত আমির ছিলেন উনি, এবং নাটোরের যত রাজনৈতিক দলের নেতা কর্মী আছে আমি তাদেরকে দাওয়াত দিয়ে সার্কিট হাউসে খাওয়াইছি, কথা বলেছি, তাদেরকে অনুরোধ করেছি নাটোরটাকে সুন্দর একটা নাটোর তৈরি করতে চাই। আমি এটা 2001 সালে 10ই অক্টোবর শপথ নেওয়ার পরে নাটোরের দায়িত্ব যখন পেলাম শুরু করেছিলাম। এবং এই যে মাদক সন্ত্রাসের কথা যেটা বললো, উনিও ছিলেন এই কানাইকেলি মাঠে। প্রতি বছর মাদক এবং এর বিরুদ্ধে আমরা প্রতি বছর স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো আইনমন্ত্রী নিয়ে এসে আমরা করে বিশাল হাজার হাজার মানুষ সমাবেশ করে এর বিরুদ্ধে কিন্তু আমরা ঐক্যবদ্ধ ছিলাম। যাই হোক, এগুলো পরবর্তীকালে এই গণতান্ত্রিক সরকার না থাকার কারণে 15 বছরে তো এগুলো ছিল না। আমি আপনাকে এটুকু প্রতিশ্রুতি দিচ্ছি যে ইনশাল্লাহ যদি আমরা সরকারে আসি, যেটা অতীতে আমি করেছি, এই যে সুন্দর সম্পর্ক, সেদিন ওনার সঙ্গে এর আগে প্রথম যেদিন একটা জানাজা দেখা হচ্ছে আমি তাকে বুকে জড়িয়ে ধরেছি। এটা হচ্ছে আমাদের ভদ্রতা, আদব কায়দা। এবং আমি বিশ্বাস করি উনি যেদিন থেকে ওনার সাথে আমার পরিচয়, কখনো তার সঙ্গে আমার দু কথা হয়নি, এবং মৃত্যুর আগ পর্যন্ত আগামী দিনেও দু কথা হবে না ইনশাল্লাহ। এই বিশ্বাসটুকু আমি আশ্বস্ত করছি। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে প্রতিশ্রুতিগুলো, কারণ আমি মানুষের সামনে যখন যেটা দিয়েছি করেছি, এটা প্রমাণিত। আজকেও আমি বলছি, আল্লাহ আমাকে যদি বাঁচিয়ে রাখে, এখানে অবশ্যই একটা কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা আমার বোনেরা অনেকে বলেছেন, এটা অবশ্যই একটা কমিটমেন্ট। তারপরে এখানে একটা মেডিকেল কলেজ দরকার। এটাও আমি নাটোরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এটা গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বারবার বলার চেষ্টা করেছি, যে নাটোরকে সারা পৃথিবীর মানচিত্রে পরিচিত করতে চাই। এই জন্য নাটোর স্টেডিয়াম, যেহেতু ওই সময় আমরা করেছিলাম, এটাকে আন্তর্জাতিক মানের, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ন্যাশনাল বলেন, ইন্টারন্যাশনাল বলেন, সবকিছু সরাসরি এখানে খেলা হবে, এখান থেকে সম্প্রচার হবে, সারা পৃথিবী জানে। এই যে পরিকল্পনা, এবং আরেকটা ইম্পর্টেন্ট যেটা ম্যাটার, এখানে শহরের মানুষ জানে যে এই যে নাটোর রেল স্টেশনে রেল গেট, 32টা ট্রেন প্রতিদিন যায়, আর 32 বার যদি রেল গেট বন্ধ হয়, কত সময় আপনার বলেন অতিবাহিত হয়? একটা মুমূর্ষু রোগী নাটোর থেকে রাজশাহী যাবে, দেখা যাচ্ছে গরমের দিন আধা ঘন্টা 1 ঘন্টা রেল গেটে পড়ে থাকতে হয়, অথচ হাসপাতালে পৌঁছার আগে সে মারা গেল। তো এইটাই এত রাজনীতিবিদ এই 18-20 বছর গেল, কেউ করলো না। আমি মনে করছি ওখানে আন্ডার বাইপাস অর্থাৎ ফ্লাইওভারটা যদি করে দেওয়া যায়, মানুষের যোগাযোগ ব্যবস্থাটাও সহজ হবে। তা আমি আমার সর্বশেষ যেটা পরিকল্পনা, আমাদের মা বোনদের জন্য তো কর্মসংস্থানের ব্যবস্থা অবশ্যই করবো, তাদের নিরাপত্তা। আমি এটা গ্যারেন্টি দিচ্ছি, আমার মা বোনের রাত 12টা 1টা ঘুরে বেড়াবে, কেউ তার দিক তাকাবে না, এই গ্যারেন্টি আমি অবশ্যই তাদেরকে দেব। আর আমি মনে করি যেটা এই নাটোর শহরকে যেন মানুষ দেখতে আসে। এই নাটোর শহর ছেড়ে মানুষ জমি বিক্রি করে রাজশাহী চলে যাচ্ছে, জমি বিক্রি করে ঢাকা চলে যাচ্ছে। আমি চাই এই নাটোরে জমি কিনে নাটোরে বসবাসের একটা সুন্দর অবস্থান, শান্তির নগর, একটা সুন্দর নগর, একটা উন্নয়নের শহর বানাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শামীম আপা, দুজন প্রার্থী প্রতিশ্রুতি দিলেন, তারা নির্বাচিত হলে তারা সেই প্রতিশ্রুতি রাখবেন। আপনারা যারা আছেন, সাধারণ ভোটার যারা আছেন, আপনারা তাদের কথা আশ্বস্ত হতে পারছেন কিনা? দুজনেই কিন্তু নাটোরে পরীক্ষিত এবং গ্রহণযোগ্য রাজনীতি ব্যক্তিত্ব। আমরা সবাই দুজনকেই চিনি, আমরা সবাই এখানে। প্রতিশ্রুতিগুলো গ্রহণযোগ্য এবং খুব সুন্দর, আমরা এর বাস্তবায়ন চাই। আর একটা প্রস্তাব থাকবে আমার, বর্তমানে যে সংস্কৃতিটা চালু হয়েছে, মব সংস্কৃতি, এটাকে কি করে একেবারে নিরোধ করা যায়। নাটোর শান্তির শহর, দুজনেই বলেছেন, একমত আমি, শান্তির শহর, কিন্তু এখানে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ এই মুক্ত করতে পারার প্রতিশ্রুতিটা ওনাদের কাছ থেকে আমি চাচ্ছি। আমি দেশের মানুষকে ভালোবাসি, আল্লাহ তাআলা আমাকে জন্ম দিয়েছে মানুষের সেবা করার জন্য, আলহামদুলিল্লাহ আমি মৃত্যুর আগ পর্যন্ত সেবা করে যেতে চাই। অধ্যাপক ইউনূস আলী, আপনার কোনো বক্তব্য আছে কিনা খুবই সংক্ষেপে? জি, ধন্যবাদ। দুলু ভাই সুন্দর কথা বলছেন, আমারও কথা তাই।
আমরা তো মিলেমিশে থাকতে চাই। আমি 40 বছর ধরে রাজনীতি করছি, সেই শঙ্কর গোবিন্দ মধু চৌধুরী সে শুরু করে রাজনীতি করে আসছি। আগে এই সন্ত্রাসী মাস্তারি এগুলো খুব বেশি একটা দেখতে পাইনি, ইদানিং কিন্তু রাস্তাঘাটে এগুলো সব বেশি দেখা যায়। আমি দুলু ভাইকে বলবো, আমার কোনো কর্মী আপনাদের কোনো প্রোগ্রামে, আপনাদের কোনো অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করবে না, বাধা দিবে না, ডিস্টার্ব দিবে না। আপনি অনুগ্রহ করে আপনাদের কর্মীদের বলে দেবেন কথা দিচ্ছি, আমাদের কোনো প্রোগ্রামে, আমাদের কোনো অনুষ্ঠানে যেন ডিস্টার্ব না হয়, তার সুন্দর পরিবেশ থাকবে। দুলু ভাই, আপনি সে প্রতিশ্রুতি দিবেন কিনা? ইনুস ভাই, আপনি আমার মুরব্বী, আমার বয়সে বড়। সেদিন আমরা বয়সও জেনে নিয়েছি, আপনার বয়স কত, আমার বয়স, অর্থাৎ আপনি আমার থেকে বয়সে বড়, আপনি আমার মুরব্বী। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাকে সম্মান করব, সম্মান করি, এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিএনপির দ্বারা যদি কোনো জামাতের কর্মী মানে কোনোভাবে কোনো জড়িয়ে যায় বা কোনো কিছু আমাদের কানে আসে, আমি কথা দিচ্ছি তাৎক্ষণিকভাবে, আমি আপনাকে অনুরোধ করেছি যে আমার টেলিফোন করে বা আমাকে জানাবেন, আমি ব্যবস্থা, আমি কথা দিচ্ছি। এই সব অবস্থান আমরা যে রাজনীতির পরিবেশ, এই কি বলে ফ্যাসিস্টরা বাংলাদেশে না, নাটোরের সবচেয়ে আমাদের রাজনীতির এই যেটা উনি বললেন, একসময় আমরা দেখেছি, আমার বাবা ডাক্তার নাসিরউদ্দিন তালুকদার সাহেব একসময় মুসলিম লীগের নেতা ছিলেন, শঙ্কর গোবিন্দ চৌধুরী, মধু চৌধুরী, মজিদ কাজী, এই যে সিনিয়র মুরব্বী 60-70 বছর আগে রাজনীতিবিদ, তারা এমপি ছিলেন, তারা একসঙ্গে একই টেবিলে সুন্দর চা খেতেন, গল্প করতেন। আমি ওই কাজটা শুরু করেছিলাম 1 থেকে 6 পর্যন্ত। এটা ইউনুস ভাই তার সাক্ষী, কিন্তু এই কালচারটাকে তারা নষ্ট করে দিয়েছে। আমরা চাই যে আবারও ওই যে কালচারের কথা ইউনুস ভাই বলেছে, অবশ্যই আমি যদি জয়লাভ করি, সবার আগে আমি ইউনুস ভাইয়ের সাথে দেখা করব। জি, ধন্যবাদ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এবং অতিথি হিসেবে ছিলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি যে রাজনৈতিক সহাবস্থান সামনে অবশ্যই থাকবে। ছোট্ট করে একটা প্রশ্ন, জি, আমি দুইটা প্রার্থীকে অনুরোধ করবো যে বিগত দিনে এই 17 বছর সন্ত্রাস করেছে, এবং এই যে 34শে আগস্ট যে বিদ্রোহ, আমরা ছাত্র জনতার যে বিপ্লব হয়ে সংগঠিত হয়েছে, তাদেরকে, আমাদেরকে যারা হত্যা, নির্যাতন, গুম হত্যা করেছে, তাদেরকে আপনার প্রশ্রয় আশ্রয় দিবেন কিনা, এবং তাদের নামে মামলা হবে কিনা? জি, 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 আমরা কারো কাছ থেকে আর টাকা নিয়ে প্রশ্রয় দেইনি, দেব না, আশা দিচ্ছি। জি, ধন্যবাদ। দুলু ভাই, কোন আশ্রয় প্রশ্রয় দিবেন কিনা? আশ্রয় বছর কেন, এদের বিরুদ্ধে এই 5ই আগস্টের পর যতগুলো মামলা হয়েছে, যে মামলাগুলো আমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, এই যে যাদেরকে খুন করা হয়েছে, এই খুনের কোনো মামলা হয়নি। তো আমি আমার রাকিব রাহের নামে যে ছেলে দুটো মারা গিয়েছে, আমি 1 নম্বর আসামি, আমার কর্মী মারছে, ধরেন আমার সন্তান মরছে, বাবা আসামি, ঠিক একই অবস্থা, আমার কর্মীকে মেরে আমাকে আসামি। জি, তার মানে আপনার ন্যায় বিচার নিশ্চিত। আমরা কথা দিচ্ছি যে যারা খুন খারাপি, অন্যায়, অবিচার করেছে, অবশ্যই জনতার আদালতের মুখোমুখি তাদের হতো। জি, তাদের ব্যাপারে কোনো ছাড় নাই। জি, ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য, যারা ভোটার হিসেবে উপস্থিত ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা 12ই ফেব্রুয়ারি আপনাদের সুনির্দিষ্ট মতামত ব্যালটের মাধ্যমে উপস্থাপন করবেন। দর্শক, আমরা শেষ করছি নাটোর জেলা থেকে। আগামীতে দেখা হবে অন্য কোনো জেলায় এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ অনুষ্ঠানে।